প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে খড়গপুর রেল স্টেশনের একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো। যেই ঘটনাটা ওই স্টেশনেরই রেলওয়ে গ্রুপ ডির এক ট্র্যাক মেইনটেনারের সাথে ঘটে। তার সাথে এতটাই ভয়ঙ্করভাবে ঘটনাটা ঘটে যে পুরো ঘটনাটা শুনলে আপনারা রীতিমতো শিউরে উঠবেন। তো কি ঘটেছে তার সাথে? ওই জায়গায় আজও কি ওইরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে? আর এই ঘটনাটার ইতিহাসটাই বা কি? মানে কিভাবে এই ঘটনার সৃষ্টি? এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও ঠিক রাত 10টায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি খড়গপুরের গোলবাজার থেকে রাজু বিশ্বাস লিখে পাঠিয়েছে। হ্যাঁ, এই ঘটনাটি রাজুদার নিজের সাথে ঘটেছে। তো রাজুদা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। হাই উৎপলদা, আমি রাজু বিশ্বাস খড়গপুরের গোলবাজার থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। যে ঘটনাটি এই বছর জানুয়ারি মাসের শেষের দিকে খড়গপুর রেল স্টেশন সংলগ্ন এক এলাকায় আমার নিজের সাথে ঘটে। উৎপলদা, প্রথমেই বলে রাখি, আমি একজন রেলওয়ে গ্রুপ ডির কর্মচারী, সাউথ ইস্টার্ন জোনের একজন ট্র্যাক মেইনটেনার। আমি জানি যে ট্র্যাক মেইনটেনারদের লাইফে অনেক কিছুই ঘটে, তারা অনেক কিছুই দেখে, কিন্তু আমি যা দেখেছি আর আমার লাইফে যা ঘটেছে তা আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। তারিখটা সঠিক মনে নেই, তবে দিনটা সম্ভবত শনিবার হবে। ওই দিন আমার রাতে ডিউটি পড়ে। রাতের ডিউটি দিনের থেকে একটু হালকা, তবে লাইন চেকিং করা, নাট বল্টু টাইট করা, স্লিপার চেক করা, এগুলোই রাতের মেন কাজ। তো আমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে হ্যামারটা হাতে নিয়ে রেল লাইন ধরে বেরিয়ে পড়লাম। আমি এগোচ্ছিলাম খড়গপুর থেকে জগপুরের দিকে। রাত তখন প্রায় 12টা 25 কি 30। চারিদিক একদম নিস্তব্ধ, কনকনে ঠান্ডা। আমি একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কেননা আমার সঙ্গে আরো যাদের ডিউটি পড়েছিল তারা বেশিরভাগই তখন এগিয়ে গেছে। তো আমি মোটামুটি প্রায় অনেকটাই এগিয়ে এসেছি। পেছনের স্টেশন সেরকম ভাবে তখন আর দেখা যাচ্ছিল না। এদিকে পেটের ভেতর তখন একটা চাপ লেগেছে, তাই একটু সাইড দিকে সরে এসে পেটটা হালকা করতে লাগলাম। তবে ঠিক তখনই একটা মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পেলাম। প্রথমে একটু অবাকই হলাম, কেননা এই কনকনে শীতের রাতে কে কাঁদছে। মনের কৌতূহল দূর করার জন্য হাতে থাকা টর্চের আলোটা এদিক ওদিক ফেলতে লাগলাম। তবে ঠিক তখনই আমার নজর পড়ল যে আমার থেকে মোটামুটি 50-60 হাত দূরে, যেখানে সিমেন্টের স্লিপারগুলোকে চারকোনা আকারে রাখা হয়েছে, ঠিক সেখানেই সেই সিমেন্টের স্লিপার উপর বসেই একটি মেয়ে কান্নাকাটি করছে। মেয়েটির পরনে একটা হলুদ রঙের চুড়িদার, চুলগুলো হালকা খোলা, তবে তার মুখটা দেখতে পেলাম না, কেননা সে তার মাথাটাকে নিচের দিকে রেখে হাত দুটোকে মুখের উপর ঢেকে রেখেছে। তবে আমার মাথায় তখন একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, যে এই কনকনে শীতের রাতে মেয়েটা এখানে কি করছে, আর সে কার জন্যই বা কাঁদছে, কেন কাঁদছে। তবে পরক্ষণে ভাবলাম যে সে হয়তো কোনো ভিখারি টিকারি হবে, বা কোনো মানসিক রোগী। না, সে যে একজন আত্মা বা ভূত এটা আমি তখনও ভাবিনি, কেননা আমি এই ভূতে বিশ্বাস করতাম না। আমি ভাবতাম এগুলো ফালতু কথা, মানুষের মন গড়া কথা। তাই ভূত প্রেত এই ভাবনাটা তখন আমার মাথার মধ্যে আসেনি। তবে যখন আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম, তখন থেকেই আমার একটা খটকা লাগতে শুরু করলো, কেননা
কোনো পাগল বা ভিখারি হলে তার ড্রেস ছেঁড়া ফাটা হবে, নোংরা হবে, কিন্তু এই মেয়েটির ড্রেস যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আর একটা অদ্ভুত বিষয়, যখন আমি তার দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন চারিপাশের সেই ঠান্ডা ভাবটা আস্তে আস্তে ক্রমশ বাড়তে শুরু করলো। আর সেই সাথে দূর থেকে এক অদ্ভুত স্বরে কুকুরের ডাক ভেসে আসতে লাগলো। আমি তবুও তার সামনে গেলাম, তাকে বললাম, এই যে শুনছেন, আপনি কে, আর এত রাতে এখানে কি বা করছেন? না, মেয়েটি কোনো উত্তরই দিল না। সেই একই রকম ভাবে মাথা নিচু করে স্থির হয়ে বসে রইল। আমি আবারও বলে উঠলাম, আরে কথা বলছেন না কেন? শুনুন, এই ফাঁকা নির্জন জায়গায় একটা মেয়ে ছেলে একা থাকা ঠিক নয়, যান বাড়ি চলে যান। অবাক করার বিষয়, এরপর যা ঘটল সেটা আজও আমার মনে পড়লে আমার গোটা গা শিউরে ওঠে। আমার কথা শেষ হতে না হতেই মেয়েটি আমার চোখের সামনেই পুরো ধোঁয়ার মতন মিলিয়ে গেল। আমি তো কয়েক মুহূর্তের জন্য পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কেননা চোখের সামনে হঠাৎ করেই এমন একটা ঘটনা আমি মানতেই পারছিলাম না। আমি এদিক ওদিক চারিদিকেই টর্চের আলো ফেললাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। না, ওখানে আর দাঁড়িয়ে থাকলাম না, সঙ্গে সঙ্গেই ওখান থেকে দৌড় দিয়ে বাকিরা যেখানে কাজ করছিল সেখানে এলাম। ভাবলাম ব্যাপারটা ওদেরকে খুলে বলি, কিন্তু আবার এটাও ভাবলাম যে এইসব বললে ওরা হয়তো হাসাহাসি করবে, ভাববে নেশা করেছি, তাই চুপ করে গেলাম। তবে পরদিন সকালে আমাদেরই একজন সিনিয়র গণেশ কাকা, যার বয়স প্রায় 57 কি 58 হবে, সেই গণেশ কাকাকেই পুরো ঘটনাটা খুলে বললাম। আসলে ওই মানুষটা আমাকে খুবই ভালোবাসেন এবং আমিও ওনাকে যথেষ্ট সম্মান করি, তাই ওনাকেই ঘটনাটা বললাম। তবে কাকা আমার মুখে এই কথাগুলো শুনে বেশ প্রচণ্ডই অবাক হলো এবং বেশ ভয়ও পেল। তবে সব শুনে সে এবার যেটা বলল সেটা শুনে আমিও বেশ অবাক। কাকা বলল, তুই যা বলছিস তাতে করে আমার একটা কথাই মনে পড়েছে, কিন্তু সেটা অনেক পুরনো ঘটনা, তাও ধরে নে আজ থেকে প্রায় 10-12 বছর আগেকার ঘটনা। তুই যে জায়গাটার কথা বলছিস ওই জায়গাটাতেই এখানকার এক স্থানীয় মেয়ে ট্রেনে মাথা দেয়। শুনেছিলাম মেয়েটি নাকি একজনকে ভালোবাসতো, তবে তার ভালোবাসার মানুষটা তাকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করে, আর এই কারণেই সে নাকি এমন সিদ্ধান্ত নেয়। তবে লোকাল খবর মারফত আমি যেটুকু জেনেছিলাম যে মেয়েটির পেটে নাকি ওই ছেলের বাচ্চা এসেছিল। সে লোকলজ্জার ভয়ে কিভাবে মানুষকে তারা মুখ দেখাবে এই ভেবেই ইচ্ছে করে ট্রেনে মাথা দেয়। তবে তুই যেরকম ঘটনার কথা বলছিস, আমি কিন্তু এরকম ঘটনা এখনো পর্যন্ত কারোর মুখ থেকে শুনিনি। যাই হোক, সাবধানে থাকিস। হ্যাঁ, আমি সাবধানে থাকার চেষ্টা করতাম। যতটা সম্ভব রাতের বেলায় আমি ওই জায়গাটাকে এড়িয়ে চলতাম এবং সবসময় দল বেঁধে আসা যাওয়া, দল বেঁধে কাজ, আমি এটাই করতাম। এইভাবে মোটামুটি 5-7 দিন কেটে গেল, আর কোনো কিছুই হয়নি। আমিও ব্যাপারটাকে আস্তে আস্তে ভুলতে বসেছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সাথ দেয়নি। কেননা দিন 7 পর ওই রকমই এক রাতে আমার সাথে আবারও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমরা সেদিন জগপুর আর খড়গপুরের মাঝামাঝি একটা জায়গায় ডিউটি করছিলাম। তো এমন সময় অফিস থেকে আমাদের এক সিনিয়র আমাকে ফোন করেন। এক বিশেষ দরকারে তিনি আমাকে অফিসে একবার ডাকেন। রাত তখন কটা হবে, ওই
একটা 30 কি 35। কি আর করব, সিনিয়রের ডাক, তাই বাধ্য হয়েই এগিয়ে চললাম। তবে যেহেতু আমি একা ছিলাম, তাই একটু ভয় ভয় লাগছিল। একটা চাপা অস্বস্তি আমাকে ঘিরে ধরেছিল। তবুও মনের মধ্যে সাহস জোগাড় করে মুখে রাম নাম জপতে জপতে সামনের দিকে এগিয়ে চললাম। তবে যখন সেই জায়গাটার কাছাকাছি এলাম, তখন আবারও সেই আগের রাতের মতোই একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম। আমি হাঁটার স্পিডটাকে বেশ অনেকটাই বাড়িয়ে দিলাম। তবে যখন পুরোপুরি সেই একই জায়গায় এলাম, ঠিক তখনই সেই কান্নার আওয়াজটা আবারও শুনতে পেলাম। না, আমি আর হাঁটলাম না, এবার দৌড়াতে আরম্ভ করলাম। তবে কিছুটা দৌড়ে আসতেই আমি থমকে দাঁড়ালাম, কেননা সেই মেয়েটি আমার থেকে হাত 10 দূরেই রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে। সেদিন প্রথম আমি টর্চের আলোয় তার মুখটা পুরো পরিষ্কার দেখেছিলাম। তার চোখের মণি দুটো হালকা একটু লাল, মুখের দুই পাশ থেকে কাঁচা রক্ত গড়িয়ে আসছে, চুলগুলো এলোমেলো ভাবে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, আর পুরো মুখমণ্ডলে একটা ভয়ঙ্কর রাগান্বিত ছাপ ফুটে উঠেছে। আমি তো মেয়েটিকে দেখে পুরো স্তব্ধ হয়ে গেলাম। তবে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই বজরং বালিকে স্মরণ করে পাশের রেল লাইন ধরে ছুটে দৌড় দিই। আর সে এমনই দৌড় দিই যে একবারের জন্য পেছন ফিরে তাকায়নি, এবং এক দৌড়েই অফিস রুমের কাছে আসি। তবে অফিস রুমের কাছে আসতেই ওই সিনিয়র আমাকে দেখে অবাক হয়ে যান। সে আমাকে জিজ্ঞাসা করে ওঠে যে কি হয়েছে, আমি কেন এভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলাম। আমি তখন তাকে পুরো ঘটনাটাই খুলে বলি, কিন্তু প্রথম দিকে সে আমার কথাটা বিশ্বাস করেনি। তবে পরক্ষণে আমার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে সে সেটা বিশ্বাস করলো, এবং ওই অফিস রুমে আরো যে দুজন ছিল তারাও বিশ্বাস করলো। এমনকি তারা আমাকে বলে উঠল, সে কি গো, কই চলো তো দেখে আসি। আমি তাদেরকে নিয়ে আবারও সেই জায়গায় গেলাম, কিন্তু না, কিছুই দেখতে পেলাম না। উল্টে কিছুটা হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠলাম। একজন তো বলে উঠল, ভাই নেশা টেশা করেছো নাকি? আরেকজন বলে উঠল, আরে ভাই, ভূত প্রেত এগুলো গল্পতেই হয়, বাস্তবে নয়। না, আমি কিছুই বললাম না, কেননা প্রমাণ দিতে যখন পারিনি তখন হাসির পাত্র তোমাকে হতেই হবে। আর সত্যি বলতে আমি এই কারণেই কাউকে কিছু বলতে চাইনি, কেননা আমি জানতাম যে আমার এই কথাগুলো কেউই বিশ্বাস করবে না। তবে এটাই কিন্তু শেষ নয়, বলতে গেলে এটাই ছিল ঘটনার শুরু। কেননা এরপর থেকে আমার সাথে যা যা ঘটতে শুরু করলো তা তুমি কখনো কল্পনাই করতে পারবে না। না, ওই লোকেশনে আমার সাথে আর কোনো কিছুই হয়নি, কেননা আমাকে যখন ওই লোকেশনে বা ওই লোকেশন পেরিয়ে অন্য কোনো লোকেশনে কাজ করতে যেতে হতো, তখন আমি সবসময় আমার দলের সঙ্গে যেতাম এবং ওদের সঙ্গে থাকতাম, আর যতটা পারতাম চেষ্টা করতাম ওই জায়গাটাকে এড়িয়ে চলতে। তাই ওই লোকেশনে আমার সাথে আর কোনো কিছুই হয়নি। তবে অন্য একটা লোকেশনে ওই ঘটনার ঠিক 15 দিন পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। খড়গপুর আর গিরি ময়দানের মাঝখানে যেখানে বস্তি এলাকাগুলো আছে, ওই বস্তি এলাকাগুলো পেরিয়ে গিরি ময়দান দিকে অল্প এলেই দেখবে দুই দিকে মাটির উঁচু ঢিপির মতন অংশ। ঠিক সেখানটাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত সেদিন খুব একটা হয়নি, কটা হবে, ওই 12টা 5 কি 10।
জায়গাটাও বিরাট কিছু একটা নির্জন জায়গা, নিস্তব্ধ জায়গা তাও নয়। কিছুক্ষণ আগেই ট্রেন পেরিয়েছে, সামনেই আমাদের স্টাফরা কাজ করছে, আর এইরকম অবস্থাতেই আমার সাথে একটা হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। ওই দিন আমার গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল, তো আমি ওকে উইশ করার জন্য ঠিক 12টার সময় ফোন করেছিলাম। এই ফোনটা করেছিলাম একটু সাইড দিকে সরে এসে। তো ওর সঙ্গে মিনিট 5-10 ফোনে কথা বলছি, ঠিক এমন সময় হঠাৎ করেই আমার কাঁধে একটা ঠান্ডা হাতের ছোঁয়া পেলাম। সে এতটাই ঠান্ডা যেন বরফকেও হার মানিয়ে দেবে। আর সবচেয়ে বড় কথা, সেই হাতটা এতটাই ভারী যেন মনে হচ্ছে যে আমার কাঁধের হাড়গুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। আমি সঙ্গে সঙ্গেই পেছন ঘুরে তাকালাম, কিন্তু পেছন ঘুরে কাউকেই দেখতে পেলাম না। তবে আমি বুঝতে পারলাম যে এটা ওই মেয়েটিরই কাজ। না, আমি আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না, সঙ্গে সঙ্গেই ওখান থেকে দৌড় দিয়ে আমাদের বাকি স্টাফরা যেখানে কাজ করছিল সেখানে আসি। সেদিন আমাদের সঙ্গে সেই গণেশ কাকাও ডিউটিতে এসেছিল। সে আমাকে এরকম দৌড়ে আসতে দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে। সে বলে, কি রে, কি হয়েছে, এরকম দৌড়ে গেলি কেন? আমি তখন তাকে সমস্ত ঘটনার কথাই খুলে বলি। কাকা তো সব শুনে বেশ প্রচণ্ডই ভয় পায়। সে বলে উঠে, সে কি রে, এ তো ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু তোর সাথে এমন কেন হচ্ছে? তোর সাথে তো ওই মেয়ের কোনো যোগসূত্র নেই। যাই হোক, শোন, তুই যত শীঘ্রই সম্ভব কোনো তান্ত্রিক বা ওঝার শরণাপন্ন হ, নয়তো বড় রকম কোনো বিপদ ঘটে যেতে পারে। আমিও সেটাই ভাবলাম, কিন্তু ওই ঘটনার পর প্রায় মাস দেড়েক আর কোনো কিছুই হয়নি। তাই আমি এই জিনিসটাকে পুরোপুরি মাথা থেকে মুছিয়ে ফেলেছিলাম, বলতে গেলে আর মাথায় ঘামায়নি। তবে ঠিক এমন সময় হঠাৎ করেই আবারও সেই একই রকম ঘটনা আরম্ভ হলো। না, এবার রেল লাইনে নয়, বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। আমাদের বাড়িটা একতলা। বাড়িতে দুটো রুম, বারান্দা, ঠাকুরঘর, রান্নাঘর আর বাইরে একটা বাথরুম আছে। তো এই দুটো রুমের মধ্যে একটা রুমে আমি একা থাকি, আর একটা রুমে মা আর বাবা। তো এই মাস দেড়েক পর প্রথম যেদিন ঘটনাটা ঘটলো ওই দিন আমার ডে শিফট ডিউটি ছিল, তাই রাতে আমি ঘরেই ছিলাম। তখন কটা হবে, 3টা কি 3:05। আমি ঘুমিয়ে আছি, কিন্তু এই ঘুমের মধ্যেই পুরো পরিষ্কার সেই কান্নার আওয়াজটা শুনতে পেলাম। আর এই আওয়াজটা পেতেই আমি যেই চোখ খুললাম, অমনি আমি যা দেখলাম তা দেখে আমার পুরো শরীরের মধ্যে একটা কারেন্ট বয়ে গেল। আমি পুরো পরিষ্কার দেখলাম যে সে মেয়েটি আমার ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তবে অবাক করার বিষয়, সে দরজা খুলে বাইরে বেরোয়নি। দরজার কাছে আসতেই পুরো অদৃশ্য হয়ে গেল, যেন বাতাসের মধ্যে পুরো মিলিয়ে গেল। তবে সে মিলিয়ে গেলেও ঘরের মধ্যে কিন্তু একটা গন্ধ ভেসে বেড়াচ্ছিল, আর সেই গন্ধটা কোনো সাধারণ গন্ধ নয়। মাংসের দোকানে রক্তের যেরকম গন্ধ ছাড়ে ঠিক সেই রকম গন্ধ। এই ঘটনার ঠিক পরদিনই আরো একটা ঘটনা ঘটলো, আর সেটা এই ঘটনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। সেদিন আর মধ্যরাত নয়, আমি ঘুমিয়েছি তার ঠিক কিছুক্ষণ পরেই, মানে ওই তোমার 11:45 কি 50 দিকে আমি স্পষ্ট অনুভব করলাম যে আমার মাথার চুলে কেউ যেন হাত দিল। আমি সঙ্গে সঙ্গে চোখ খুললাম, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না।
তবে সেই আগের রাতের মতনই সেই একই রকম রক্তের গন্ধ পেলাম। না, আমি আর চুপ করে থাকিনি। সেদিন রাতেই মা বাবাকে পুরো ঘটনাটা খুলে বলি, আর বাকিটা রাত ওদের সঙ্গে ওদের রুমেই কাটাই। পরদিন সকাল হতেই মা মাসিকে ফোন করে সমস্ত ঘটনার কথাই বলে। মাসি ওদের এলাকার এক ওঝার সঙ্গে কথা বলে আমাদেরকে ঘরের মধ্যে শুকনো লঙ্কা পোড়াতে বলে, আর বলে লঙ্কা পোড়ানোর পর যদি ঝাঁঝ পাস, যদি হাঁচি কাশি হয়, তাহলে বুঝবি আত্মা শুধুমাত্র রাজুরই পিছু নিয়েছে। আর যদি দেখিস যে কোনো ঝাঁঝ পাচ্ছিস না, কোনো হাঁচি কাশি কোনো কিছুই হচ্ছে না, তাহলে বুঝবি আত্মা বাড়িতে থাকাও শুরু করেছে। তো সেই ওঝার কথা মতো আমরা তাই করলাম। বাড়ির প্রত্যেকটা রুমেই আমরা লঙ্কা পোড়ালাম। কিন্তু অবাক করার বিষয়, শুধুমাত্র ঠাকুর ঘরেই লঙ্কা পোড়ানোর ঝাঁঝ পেয়েছিলাম, বাকি অন্য কোথাও কোনো ঝাঁঝ পেলাম না। আমরা বুঝতে পারলাম যে এই আত্মা শুধু আমারই পিছু নেয়নি, সে আমাদের বাড়িতেও বসবাস শুরু করেছে। মা মাসিকে আবার ফোন করে এই সমস্ত কথা মাসিকে জানাই, আর এটাও বলে, শোন বাবু তো বিকেলের আগে কাজ থেকে ফিরে আসবে, তো তুই এক কাজ কর, তুই বিকেলের মধ্যেই ওই ওঝাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। হ্যাঁ, মাসি তাই করলো। ওই দিন বিকেলেই ওই ওঝাকে নিয়ে আমাদের বাড়িতে এলো। ওঝা বাড়িতে এসে আমার সঙ্গে আগে বেশ কিছুক্ষণ কথা বলল। পুরো বিষয়টা ভালো করে বুঝে ঘরের মধ্যে ধূপ ধুনো জ্বালিয়ে আমাকে মেঝেতে বসতে বলল। আমি ওনার কথা মতো তাই করলাম। আমি মেঝেতেই বসলাম। তো আমি মেঝেতে বসলে সে এবার মন্ত্রপাঠ করা শুরু করে, আর এই মন্ত্রপাঠ করতে করতে একটা গুঁড়ো জিনিসকে আমার দিকে ছুটতে থাকে। এই ক্রিয়াটা মোটামুটি বেশ কিছুক্ষণ চলতেই হঠাৎ করে ঘরের টেম্পারেচার একদম কমে গেল, আর সেই সাথে সেই রক্তের গন্ধটাও নাকে ভেসে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম যে ওই আত্মা সে প্রকট হচ্ছে। এদিকে ঠিক তখনই ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস পেলাম। আমি পেছন ঘুরে তাকাবো, ঠিক তখনই ওঝা আমাকে মানা করলো। সে বলল, খবরদার, ভুল করেও পেছন ঘুরে তাকাবি না। আমি তাই করলাম, আর পেছন ঘুরলাম না। তবে ওঝা কিন্তু তার ক্রিয়াটা একটানা চালিয়েই চলল। আর এদিকে সেই আত্মা সে আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো। কেননা ঘরে সেই ঠান্ডা ভাব, সেই রক্তের গন্ধ, এগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক হয়ে গেল। ওঝা আমাকে এবার ঝাড়ফুঁক করলো, আর আমার হাতে একটা তাবিজকেও বেঁধে দিল, এবং সবশেষে পুরো ঘরটাকে বন্ধন করে ঘরের চার কোনায় 4টা মন্ত্রপুত পেরেক গেড়ে ঘরের চারপাশে কিছু মন্ত্রপুত কালো সরষেকে ছড়িয়ে দিল। না, সেদিনের পর থেকে সত্যিই আর কোনো কিছু ঘটেনি। তবে হ্যাঁ, আমি কিন্তু আজও এর উত্তর পাইনি যে আমার সাথে কেন এমন ঘটনা ঘটল। আমি তো ওই মেয়েটিকে চিনিও না, আর সেও আমাকে চিনে না, তাহলে আমার সাথেই কেন? না, এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। তো এই ছিল আজকের ঘটনা। চলুন শুনে নিই আজকের প্রশ্ন, আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটাই কথা, আপনি যদি এইরকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন, অথচ এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন। আর হ্যাঁ, ঘটনাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর
ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর লাইক করার পর যেই হাইপ বাটনটা দেখতে পাবেন প্লিজ ওটাতে ক্লিক করে একটা হাইপ করে দেবেন, কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরো বেশি উৎসাহ নিয়ে আপনাদের কাছে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, রাজুদাকে ওঝা বা তান্ত্রিকের কাছে যাওয়ার পরামর্শ কে দিয়েছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে আরেকটা কথা, আপনি যদি কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে চান, কিংবা আপনি যদি ঘটনা শোনার পাশাপাশি বিভিন্ন সত্য ভৌতিক ঘটনা পড়তে চান, কিংবা এই চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠতে চান, তাহলে জয়েন বাটন বা সাবস্ক্রাইব প্লাস যার কাছে যেটা শো হচ্ছে সেই বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপে জয়েন হতে পারেন। তো চলুন দেখে নিই কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, হুগলি থেকে সুখেন্দু ঘোষ, তিশান চক্রবর্তী, জবা চক্রবর্তী ও সুরদীপ কুণ্ডু, দক্ষিণ 24 পরগনা থেকে রীতা অধিকারী ও রিয়া দাস, উত্তর 24 পরগনা থেকে অসীম নন্দী, শ্রেয়া দাস মুখার্জি, সমা বোস, চিরঞ্জিত অধিকারী ও আরিয়ান মিত্র, পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত, সঞ্জয় দাস ও রাধেশ্যাম পাল, হাওড়া থেকে গৌরাঙ্গ মল্লিক, রাহুল অধিকারী, সরবাণী দত্ত ও জয় মণ্ডল, নদিয়া থেকে দেবতী বিশ্বাস ও সাথী দাস, কলকাতা থেকে দীপান্বিতা গোস্বামী, মমতা মুখার্জি ও সৌজাত ঘোষ, এবং সর্বশেষ মুর্শিদাবাদ থেকে সোমনাথ মণ্ডল। তো চলুন আবার দেখা হবে বৃহস্পতিবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।